আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিদ্যাকঠি ক্লাসরুমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চারণের দ্বিতীয় পর্ব। আজকের ক্লাসে মূলত আমরা বফলা এবং মফলায় উচ্চারণ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। বফলার উচ্চারণের প্রথম যে নিয়মটি হচ্ছে সেটি হলো যে শব্দের শুরুতে যদি বফলা থাকে তবে তা উচ্চারিত হয় না। আমরা 1 নম্বর উল্লেখ করতে পারি যে শব্দের শুরুতে বফলা হলে তা উচ্চারিত হবে না। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বিষয়টা সহজ হয়ে যাবে। আমি যদি বলি স্বাধিকার, আমরা যদি স্বাধিকার বানানটা খেয়াল করি, দন্ত স-এর নিচে কিন্তু ব সংযুক্ত আকারে আছে, তাই না? স্বাধিকার। ওকে, এই স্বাধিকার বানানের মধ্যে প্রথমে কি আছে? ব আছে, কিন্তু বয়ের অবস্থানটা কোথায়? একেবারেই শুরুতে। এই কারণে আমাদের এখানে বয়ের উচ্চারণটা হবে না। তাহলে এর উচ্চারণটা কেমন হবে? তালাব্বা স-একার সা, ধি কয়েকার কা, র। আর যেহেতু এখানে র, সে স্বাধিকার, এখানে একটা হসন্ত দিতে হবে। গত ক্লাসে আমরা অলরেডি শিখেছি যে এই দন্ত স-টা কেন তালব্যস্য হলো, কারণ যে কোনো স-ই থাকলে সেই স-টা আমরা বেসিক্যালি কী লিখব? উচ্চারণের ক্ষেত্রে তালব্যস্য লিখব। আরেকটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি জ্বালা, এখানে বর্গীয় জয়ের সাথে ব সংযুক্ত আকারে থাকে, তাই না? তো জ্বালা এর বানানে ব থাকলেও আমরা উচ্চারণে কিন্তু জাবালা এরকম আমরা উচ্চারণ করি না, জয়ের সাথে ব উচ্চারণ করি না। কীরকম করি সেটা? জ্বালা, বর্গীয় জয়কার যা, লায়কার লা, জ্বালা, তাই না? উচ্চারণটা আমাদের এই ধরনের হয়। তাহলে আমরা জানলাম যে যদি শব্দের শুরুতে বফলা থাকে তাহলে সেই বয়ের উচ্চারণটা হবে না। বফলার 2 নম্বর নিয়মে বলা আছে যে যদি বফলা বাক্যের মাঝে অথবা শেষে বসে তাহলে বফলার উচ্চারণ হবে না। তবে যেই বর্ণের সাথে বফলাটা যুক্ত থাকবে সেই বর্ণটা দ্বিত করতে হবে। তো আমরা নোটটা করি এইভাবে যে মাঝে বা শেষে থাকলে, মাঝে অথবা শেষে থাকলে, শেষে থাকলে উচ্চারিত হবে না। তবে যুক্ত বর্ণের দ্বিত্ব হবে। ওকে, তো এই বিষয়টা কেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। আমি যদি লিখি বিশ্ব, খেয়াল করি বিশ্ব বানানের মধ্যে আমার বফলাটা কোথায় হলো? বিশ্ব বানানে বফলা হয়েছে শব্দের শেষ বর্ণের সাথে, তাই না? কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু বিশ্ব ব, এই বটা আমরা উচ্চারণ করি না। আমরা কি করি? আমরা এখানে যেই বর্ণের সাথে বফলাটা যুক্ত আছে সেই বর্ণটাকে দ্বিত করি, স 2 বার উচ্চারণ করি, তাই না? তো সেক্ষেত্রে কি হবে? আমার উচ্চারণটা এরকম হবে, বিশ, যেহেতু শেষ একটা হসন্ত দিতে হবে, আর বিশ্ব একটা অ, শেষে অ উচ্চারিত হয়, তাই না? তাই বিশ্ব এরকম হবে। তো আমরা অবশ্যই অলরেডি সবাই জানি যে দ্বিত বলতে কি বুঝি। দ্বিত মানে হচ্ছে 2 বার, দ্বিত মিন্স হচ্ছে 2 বার। ওকে, তো যদি বর্ণের দ্বিত হয় সেই বর্ণটা 2 বার হবে। ওকে, পরবর্তীতে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা যদি বলি হচ্ছে পক্ক, পক্ক স্পেলিংটা কেমন হবে? প ক নিচে সংযুক্ত ব, কিন্তু আমরা এখানেও কি, যেহেতু এখানে বফলা শব্দের শেষে আছে তাই আমরা বয়ের উচ্চারণ করি না। আমরা যে বর্ণের সাথে আছে সে বর্ণটাকে দ্বিত করি, কয়ের সাথে আছে বলে কটাকে দ্বিত করতে হবে। উচ্চারণটা কেমন হবে? পক, যেহেতু এখানে থেমে যাচ্ছে কয়ান যে হসন্ত দিতে হবে পক, আর হচ্ছে ক, পক্ক। ঠিক আছে, আরেকটা খুবই কনফিউজিং একটা উচ্চারণ আছে, আমরা অনেক সময় জেনেও ভুল করি, সেটা হচ্ছে অদ্বিতীয়। অদ্বিতীয় কিভাবে হবে? স্পেলিংটা হয় হচ্ছে অদ্বিতীয়। আমরা এটাকে ভুল করে অদ্বিতীয় উচ্চারণ করি, কিন্তু সেটা কখনোই অদ্বিতীয় হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে ব শব্দের মাঝখানে আছে, তাই না? আর যেহেতু মাঝখানে আছে তাই যেই বর্ণের সাথে আছে সেই বর্ণটা দ্বিত করতে হবে। দয়ার সাথে থাকার কারণে এই দকে দ্বিত করতে হবে, 2 বার উচ্চারণ করতে হবে। কীরকম হবে তাহলে? অদ, যেহেতু এখানে শেষ, এখানে থামতে হবে, অদ, এরপর হচ্ছে দ্বি ত,
তি আর শেষে অ এর সাথে অযুক্ত আছে, হ্যাঁ, অন্তস্থ এর সাথে, তাহলে অদ্বিতীয়। অবশ্যই এই বানানগুলো কখনোই বানানো ভুল করা যাবে না, আবার উচ্চারণেও ভুল করা যাবে না। আমাদের যদি বফলা শব্দের মাঝে অথবা শেষে থাকে তাহলে যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণটাকে দ্বিতীয় করতে হবে। ঠিক আছে? আমাদের 3 নম্বর নিয়মটা হচ্ছে যে উদ উপসর্গ যুগে যদি কোনো শব্দ গঠিত হয় সেক্ষেত্রে আমাদের ব ফলা উচ্চারিত করতে হবে, উচ্চারণ করতে হবে। খেয়াল করি, যদি উদ উদ সেটাকে আমরা উদও বলতে পারি, উদ উপসর্গ যুগে, উপসর্গ যোগে গঠিত শব্দের ব এর উচ্চারণ করতে হয়। বারবার বলতেছি, নোটগুলো রাখতে হবে। নোটগুলো যদি না রাখা হয় তাহলে পরবর্তীতে বুঝতে সমস্যা হবে। ঠিক আছে? একটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি হচ্ছে উদ্বেগ, উদ্বেগ। ওকে, এই শব্দটার মধ্যেও আমরা অনেক ধরনের ভুল প্রনাউন্সিয়েশন করে থাকি, যে আমরা এটাকে উদ্বেগ বলি, উদ্বেগ, হ্যাঁ, উদ্বেগ। আমরা ওই যে দ্বিতীয় নাম্বার যে সূত্রটা ছিল, হ্যাঁ, 2 নাম্বার ছিল কি, যদি মাঝখানে হয় ব তাহলে সেটা কি হয় না, উচ্চারণ হয় না, কিন্তু বর্ণের দিতে হয়। আমরা সেভাবে মনে করে এটাকে আমরা উদ্বেগ বলি, কিন্তু এখানে উদ্বেগ করা যাবে না, কারণ এখানে উদ উপসর্গ যুগে গঠিত হয়েছে। উদ উপসর্গ যুগে, যে উদ প্রথমে উদ থাকে, এই কারণে এখানে যে বটা আছে সেই বটাকে উচ্চারণ করতে হবে। তো এক্ষেত্রে আমার এই শব্দটার জন্য উচ্চারণটা কেমন হবে, উদ, উদ উপসর্গ আছে তাই উদ থেমে যাচ্ছে, আমি এখানে হসন্ত দিব, এরপর হচ্ছে ব আছে, সে বয়ের উচ্চারণটা করতে হবে, উদ ব্যাগ। ঠিক আছে? এই ভুলগুলো আর করা যাবে না। আরেকটা উদাহরণ দেখি, যদি আমি বলি উদ্বেলিত, উদ্বেলিত। খেয়াল করি, এই শব্দটার প্রথমেও উপসর্গ রূপে উদ আছে, তাই আমি প্রথমে কি লিখব, উদ, হসন্ত সহ উদ, এরপরে বেলিত, উদ বে লি তো, শেষে অ আছে তাই উদ্বেলিত, অযোগ করতে হবে। ঠিক আছে? বয়ের উচ্চারণের পরবর্তী যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে, নোট করি, যে গ, ব এবং দন্তস্ব এর সাথে যদি ব যুক্ত হয়, হ্যাঁ, তাহলে সেটা উচ্চারণ করতে হবে। আমরা নোট করি যে গ অথবা ব অথবা দন্তস্ব এর সাথে ব ফলা যুক্ত হলে তা উচ্চারণ করতে হবে। ওকে, একটা এক্সাম্পল দেখতে হবে, যে আমি যদি বলি দিগ্বিজয়, হ্যাঁ, আমরা বলি না যে দিগ্বিজয়ী শাসক ছিলেন তিনি, তো এরকম আমি যদি বলি দিগ্বিজয়। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে যে এই দিগ্বিজয়, এই বিষয়টাকে আমি অনেককেই, হ্যাঁ, আমার দেখা অনেক স্টুডেন্ট, ইভেন অনেক মানুষকে আমি দিগ্বিজয় বলতে শুনছি। তো কখনোই আমরা এটা করব না, যেহেতু এখানে বটা গয়ের সাথে সংযুক্ত আকারে আছে, তাই আমার এখানে কি বয়ের উচ্চারণ করতে হবে। কীরকম হবে তাহলে বিষয়টা, বিষয়টা হবে হচ্ছে দিগ, দিগ, যেহেতু এখানে থেমে যাচ্ছে হসন্ত দিতে হবে, দিগ আর বয়ের সাথে ইকার, তো দিগ্বি জয়, দিগ্বিজয়, উচ্চারণটা হবে এরকম। পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি নীলাম্বরী, এটা অনেকটা ভুল হওয়ার মতো না, হ্যাঁ, কারণ ময়ের সাথে ব থাকলে আমরা সেটা উচ্চারণ করি অ্যাজ ইউজুয়াল। তো উচ্চারণটা কেমন হবে, নীলাম্বরী, নীলাম, নীলাম, যেহেতু নীলাম এখানে শেষ হলো, তাই আমি এখানে কি দিব, একটা হসন্ত দিব, নীলাম বরি, বরি। কিন্তু এটা লেখার পেছনে একটা কারণ আছে, আমি খেয়াল করি, আমার এখানে নীলাম্বরী, এই নীলা, নি, এখানে বানানের মধ্যে দীর্ঘিকার বলা আছে, কিন্তু উচ্চারণের মধ্যে আমরা কি দিব, ঋষিকার দিব। প্রথমে যে আমরা উচ্চারণের সূত্রগুলো শিখছিলাম সেখানে বলা ছিল যে যদি
ঋষিকার দীর্ঘিকার যেটাই থাকুক না কেন বানানে উচ্চারণ করতে গেলে অলওয়েজ কে দিতে হবে, ঋষিকার দিতে হবে। এই কারণে এখানে দীর্ঘিকার আর এই দীর্ঘিকার এই দুইটার জন্যই আমার উচ্চারণের ক্ষেত্রে ঋষিকার লিখলাম। ঠিক আছে, ওকে। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের বফলার উচ্চারণের 4টা নিয়ম। তবে আরেকটা থাকে, সেটা হচ্ছে আমরা কিছু স্পেলিংয়ের মাধ্যমে কিছু উচ্চারণ দেখার চেষ্টা করব। আমরা খেয়াল করি, হ্যাঁ, আমি যদি বলি উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল, ওকে, একটা শব্দ উজ্জ্বল, উজ্জ্বল, কিন্তু উজ্জ্বলের মধ্যে কি বর্গীয় এর পরে কি ব আছে না? অবশ্যই আছে, উজ্জ্বল। তো এই উজ্জ্বল বানানের মধ্যে ব থাকার পরও আমরা কি করি না, বটা উচ্চারণ করি না। আমরা উচ্চারণটা কিভাবে করি? উজ, উজ, বর্গীয় জ, উজ, এখানে শব্দটা শেষ হয়ে গেল তাই না, মানে থামলো, তো উজ, এখানে একটা হসন্ত দিতে হবে, আর হচ্ছে জল, উজ জল, জ আবার ল এখানেও থেমে যাচ্ছে, উজ্জ্বল, এরকম হবে। এই ক্ষেত্রেও বয়ের উচ্চারণটা হবে না। ওকে, এরপরে আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বলি হচ্ছে আম সত্য, হ্যাঁ, আম সত্য, আম সত্য মেয়েরা অনেক পছন্দ করে, যাই হোক। তো আম সত্য, এটাকে দেখে এই যে যুক্ত বর্ণ তৃতীয় বর্ণ হিসাবে আমার এখানে কি আসলো, ব আসলো। আমি সেই ক্ষেত্রে এখানে কি করি না, বয়ের উচ্চারণটা করি না। তাহলে কীরকম হবে বিষয়টা, আমাদের উচ্চারণটা করি হচ্ছে আম, আম থেমে যাচ্ছে না, তাই যেহেতু থেমে যাচ্ছে এখানে হসন্ত দিতে হবে আম। তারপরে সত্য, দন্তস্ব আছে, কিন্তু আমি দন্তস্ব দিব না, আমি কি দিব, তালব্যস্য, আম সৎ, আবার থেমে যাচ্ছে, হসন্ত দিতে হবে আম সত্য, তো শেষে একটা অধ্বনি আছে, তাই আম সত্য, এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা আজকে বফলার নিয়মগুলো শেষ করব। তবে শেষ করার আগে আমরা জাস্ট আবার প্রথম থেকে একটু দেখার চেষ্টা করব, খুব সহজেই, যেন আমরা দেখা মাত্রই বলে দিতে পারি। এখানে আমি একটা টেকনিক অবলম্বন করতেছি, একটু দেখেন সবাই বিষয়টা কিভাবে হয়। আমরা 1-2 কথায় মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এইখানে দেখি আমার বয়ের অবস্থানটা বেশ কয়েক ধরনের হতে পারে, ঠিক আছে, বয়ের অবস্থানটা কয়েক ধরনের হতে পারে। আমি যদি বলি ব হচ্ছে বাক্যের প্রথমে থাকবে, বাক্য না দুঃখিত, শব্দের প্রথমে থাকবে, তাহলে সেই ব কি হবে না, উচ্চারিত হবে না। এখন ব যদি শব্দের মাঝে অথবা শেষে থাকে তাহলে উচ্চারিত হবে না, উচ্চারিত হবে না। তবে যেই শব্দের সাথে থাকবে সেই শব্দের কি হবে, দিতে হবে, শব্দটাকে দিতে হবে। আমি এখানে লিখি ওয়ার্ড, ওয়ার্ড, হ্যাঁ, ওয়ার্ড, শব্দ না দুঃখিত, বর্ণ, বর্ণের দিতে হবে, ঠিক আছে, বর্ণের দিতে হবে। ওকে, পরবর্তীতে কি, পরবর্তীতে হচ্ছে যদি উদ, উদ উপসর্গ যুগে থাকে, অথবা যদি গ অথবা ব অথবা ম এর সাথে যুক্ত থাকে তাহলে কি উচ্চারিত হবে, অবশ্যই উচ্চারিত হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি তৃতীয় বর্ণ হিসাবে থাকে, আমরা বলি না ছাগলের 3 নম্বর বাচ্চা, আচ্ছা যাই হোক, এই তৃতীয় বর্ণ হিসাবে যদি থাকে তাহলে কি বয়ের উচ্চারণ হবে না, তৃতীয় বর্ণ হিসাবে থাকলেও উচ্চারণ হবে না। যেখানে আমার যে উজ্জ্বল শব্দের মধ্যে ব তৃতীয় বর্ণ ছিল, আম সত্যের মধ্যে ব তৃতীয় বর্ণ ছিল, এসব ক্ষেত্রে আমরা বয়ের উচ্চারণ করব না। তো এই ক্ষেত্রে এখন আমরা মফলার উচ্চারণগুলো দেখব। মফলা উচ্চারণের প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে মফলা থাকে তবে তা উচ্চারিত হবে না। আমরা উল্লেখ করি যে শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণে মফলা হলে উচ্চারিত হয় না। ওকে, এক্সাম্পল দেখতে হবে। আমি যদি বলি স্মরণ, স্মরণ আমরা বেসিক্যালি এভাবে লিখি, স্মরণ, দন্তস্বয়ের সাথে প্রথমে কি আছে, একটা ম আছে তাই না, যেহেতু ম আছে কি হবে না, এক্ষেত্রে ময়ের উচ্চারণ হবে না। আমি কি লিখবো শুধুমাত্র উচ্চারণে, স্মরণ। ওকে, তো উচ্চারণটা এরকম হবে তালব্যস্য, তালব্যস্য কেন হলো আমরা এতক্ষণে জানার কথা, যেহেতু স আছে তালব্যস্য লিখতে হবে। স র, এই র এর সাথে একটা অযুক্ত আছে না, অধ্বনি, তাই এখানে র এর সাথে অযুক্ত হবে, স্মরণ, দন্তনয়ের সাথে পরে হসন্ত দিতে হবে। তবে এখানে একটা কথা আছে,
আমার যেহেতু শয়ের সাথে ম যুক্ত বর্ণ হিসাবে ছিল, তাই আমার তালব্যস্যের উপর একটা চন্দ্রবিন্দু দিতে হবে। মনে রাখতে হবে কোনো বর্ণের সাথে ম যদি যুক্ত বর্ণ হিসাবে থাকে তাহলে উচ্চারণ করার ক্ষেত্রে সেই শব্দের উপরে চন্দ্রবিন্দু যুক্ত করতে হয়। ওকে, পরবর্তীতে আমরা আরেকটা দেখি। আমি যদি বলি স্মৃতি, শ্রী, স্মৃতি, তাই না? আমরা কিন্তু স্মৃতি বলি না, হ্যাঁ, ময়ের উচ্চারণটা করি না, আমরা শুধুমাত্র স্মৃতি বলি। তো সেক্ষেত্রে আমার উচ্চারণটা কি হবে? স্মৃতি। আর যেহেতু ম ছিল দন্তস্ব, দন্তস্বয়ের উপরে চন্দ্রবিন্দু দিতে হবে। কোশ্চেন আসতে পারে, আমি এখানে দন্তস্ব এসে তালব্যস্য দিলাম, এখানে কেন দন্তস্ব দন্তস্বই রাখলাম? আমাদের সূত্রে উল্লেখ করা ছিল যদি দন্তস্বয়ের সাথে রিকার থাকে তাহলে সেখানে দন্তস্বই লিখতে হয়, ঠিক আছে? অথবা যদি তালব্যস্যর সাথে রিকার থাকে তাহলে আমার উচ্চারণের মধ্যে দন্তস্ব লিখতে হয়। ওকে, এটা আমাদের সূত্রে ছিল। ওকে, পরবর্তীতে আমরা 2 নম্বর নিয়মটা দেখব। 2 নম্বর নিয়মে বলা আছে যে শব্দের মধ্যে অথবা শেষে যদি মফলা থাকে তবে বর্ণের দিতে হয়, ঠিক আছে? ম এর উচ্চারণ হবে না কিন্তু বর্ণের দিতে হবে। আমরা কি লিখতে পারি? শব্দের মাঝে অথবা শেষে, অনেকটা বফলার সাথে মিল আছে, হ্যাঁ, শব্দের মাঝে অথবা শেষে থাকলে, খুব সংক্ষেপে লিখতেছি, থাকলে বর্ণের দিতে হয়, বর্ণের দিতে হয়। কীরকম বিষয়টা? আমি যদি বলি যে ছদ্ম, ছ তো, তাই না? এই যে ছদ্ম, এখন এই ছদ্মটা বেসিক্যালি আমি কি ময়ের উচ্চারণ করি? করি না। এটাকে দ, একটু দেখতে একটু কাটাকাটি হয়ে গেল, দুঃখিত। ছদ্ম, আমি কিন্তু এখানে ময়ের উচ্চারণটা করি না, আমরা কি বলি? ছদ্ম, দুইটা দ, হ্যাঁ, দয়ের দুইটা উচ্চারণ করে দিত করি। তো উচ্চারণটা কেমন হবে? ছ, ছদ, যেহেতু এখানে ছদ এই পর্যন্ত উচ্চারণের শেষ একটা অংশ, তাই এখানে জফলা দিতে হবে। আর দো, দো ধ্বনি আছে তাই ওকার আকার দিতে হবে, ছদ্ম। আর যেহেতু ম ছিল আমার এখানে কি দিতে হবে? চন্দ্রবিন্দু। সূত্রে উল্লেখ করা ছিল আগের এই উদাহরণগুলোতেও আমরা দেখছি, হ্যাঁ, ম থাকার কারণে এখানে চন্দ্রবিন্দু দিতে হয়। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা আমরা প্রায়ই অনেকেই ভুল উচ্চারণ করি। আমরা বলি কি? রশ্মিও বলি, কেউ কেউ বলি রশ্মি। আসলে এই দুটো থেকে কোনোটাই হবে না। আমার এখানে যেই বর্ণটা আছে সেই বর্ণের দিতে হবে। আমার এখানে হবে হচ্ছে রশ্মি। উচ্চারণটা কেমন হবে? রোষ, তালব্যাস্য রোষ, যেহেতু অধ্বনি আছে আমার ওকার আকার দিতে হবে রোষ। তারপর হবে হচ্ছে শি, রোষ শি। আর যেহেতু ম আছে চন্দ্রবিন্দু দিতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আকস্মিক, আকস্মিক। ওকে, এটাকে আমরা ভুল উচ্চারণ করি, আমরা অনেকে এটা আকস্মিক বলি, কিন্তু সেরকম হবে না। তো আমাদের উচ্চারণটা কেমন হবে? আকস্মিক, আ কো, এখানে অধ্বনি আছে তাই ক এর সাথে ওকার যুক্ত করতে হবে, আকোষ, দন্তস্বটা তালব্যাস্য হয়ে যাবে, আকোষ শিক। যেহেতু শিখ শেষ এখানে হসন্ত দিতে হবে। আর যেহেতু ম ছিল আমার এখানে কি দিতে হবে? চন্দ্রবিন্দু দিতে হবে, আকস্মিক। তো এই উচ্চারণগুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে? তবে আরেকটা উচ্চারণ আছে, হ্যাঁ, আমি দেখাই, বিষয়টা খুবই মজার। উচ্চারণটা হচ্ছে রুক্মিণী, রুক্মিণী। ওকে, এই বানানটাকে আমরা অনেকেই রুক্মিণী বলে থাকি, কিন্তু কখনোই এটা রুক্মিণী হবে না। কয়ের সাথে ম যেহেতু যুক্ত আকারে আছে, এটাকে রুক্মিণী উচ্চারণ করতে হবে, ঠিক আছে? কীরকম উচ্চারণ করব? রুক, রুক, যেহেতু শেষ হসন্ত দিতে হবে, রোক কিনি, রোক কিনি। আর এখানে চন্দ্রবিন্দু দিতে হবে, রোক কিনি, ঠিক আছে? এই উচ্চারণগুলো যেন আর কখনোই ভুল না হয়, খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা পরবর্তী নিয়মে যাব। পরবর্তী যে নিয়মটা আছে, এই নিয়মে বেশ কয়েকটা বর্ণ মনে রাখতে হবে, যে বর্ণগুলোর সাথে সংযুক্ত আকারে যদি ম থাকে তাহলে
এক্ষেত্রে ময়ের উচ্চারণটা করতে হবে। তো বর্ণগুলো কি? বর্ণগুলো হচ্ছে ম, গ, ট, ন, মূর্ধন্য, ম আর হচ্ছে ল। এই কয়টা বর্ণ। এই কয়টা বর্ণের সাথে যদি ম সংযুক্ত আকারে থাকে তাহলে সেই মটা উচ্চারণ করতে হবে। তো যেহেতু বর্ণগুলো এলোমেলো, মনে রাখা একটু কঠিন, তার জন্য আমরা একটা লাইন মনে রাখবো। ইনশাল্লাহ এই লাইনটা মনে রাখতে পারলে আমাদের এই বর্ণগুলো মনে রাখা সহজ হবে। বিষয়টা হচ্ছে যে আমরা ছেলেরা, বিশেষ করে ছেলেরা টঙে গিয়ে চা খাই, তাই না? টঙে গিয়ে চা খাই। তো এই কথাটাকেই আমরা একটু মনে রাখবো যে টঙে গমন করে লাল চা খাই। টঙে, টং তো আমরা চিনি, এলাকায় যে ছোটোখাটো দোকানগুলো থাকে সেখানে। টঙে গমন করে লাল চা খাই। এই লাইনটা যদি আমরা মনে রাখি তাহলে বেসিক্যালি আমরা বর্ণগুলো মনে রাখতে পারবো। কিভাবে? আমাদের পরবর্তী নিয়মের বর্ণগুলোর মধ্যে আছে হচ্ছে টঙের ট, উ, এরপরে হচ্ছে গমনের গ, এরপরে হচ্ছে ম, এরপরে হচ্ছে দন্তন্য, গমন, তারপর হচ্ছে লাল চা, লালের ল। তার মানে এখানে কয়টা বর্ণ হলো? 1 2 3 4 5 6। এই 6টা বর্ণ যদি থাকে তবে এর সাথে যদি ম ফলা, হ্যাঁ, ম ফলা যুক্ত হলে তা অবিকৃত থাকবে। অবিকৃত থাকবে। অবিকৃত থাকবে মানে কি? অবিকৃত থাকবে মানে হচ্ছে এখানে মটা উচ্চারণ করতে হবে। আমি আরেকবার বলি, যদি ট, ঙ, গ, ম, দন্তন্য, ল এই শব্দগুলো মফলার সাথে যুক্ত থাকে, মানে এই শব্দগুলোর সাথে যদি মফলা যুক্ত থাকে তবে সেক্ষেত্রে মফলার উচ্চারণটা করতে হবে। ঠিক আছে? এভাবে মনে রাখা খুব সহজ। কীভাবে মনে রাখবো? টঙে গমন করে লাল চা খাই। ঠিক আছে? ওকে, এক্সাম্পল দেখি। আমি যদি প্রথমে যেহেতু ট আছে, ট দিয়ে একটা এক্সাম্পল দেখি যে ট, ট দিয়ে কি হয়? কুটমল, কুট, কুটমল। এই যে ট এর সাথে ম যুক্ত আছে, এক্ষেত্রে এখানে মটাকে কি করতে হবে? মটাকে অবিকৃত রাখতে হবে। হ্যাঁ, কিভাবে হবে সেটা? কুট, কয়সুকার কু, ট, কুট, থেমে গেল, তাই না? তাহলে এখানে কি দিতে হবে? হসন্ত দিতে হবে, কুট। এরপর হচ্ছে মল, মলের পরে লটাও থেমে গেছে, কুট মল। উচ্চারণটা হবে এই ধরনের। ঠিক আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি কুটমলিত, কুটমলিত, তো এই উচ্চারণটা কীরকম হবে? আমার বিশ্বাস এই উচ্চারণটা পারার কথা। সেম, কুট, এখানে হসন্ত হবে, তারপর হচ্ছে ম, কুটমলি, কুটমলিত। কিন্তু তোয়ার সাথে যেহেতু অধ্বনি আছে তাই আমার এখানে তোয়ার সাথে ওকার যুক্ত করতে হবে, কুটমলিত। খুব সহজ। ওকে, এখন আমরা যেহেতু এরপরে উ আছে, উ দিয়ে একটা এক্সাম্পল দেখি। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা খুব দ্রুত শেষ করব। তো উ দিয়ে দেখি, একটা হচ্ছে বাংময়, উ, এরপরে এখানে ম যুক্ত আছে, বাংময়। এই বাংময়, তাহলে এর উচ্চারণটা কেমন হবে? বাং, বয়কের বা, তারপরে হবে সরাসরি উ, বাং। যেহেতু এখানে শেষ হসন্ত দিতে হবে, এরপর হচ্ছে ময়, বাংময়। ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী নিয়মে দেখি আর একটা এক্সাম্পল। উঁর পরে গ আছে, তাই না? গ দিয়ে একটা দেখি। গ দিয়ে হচ্ছে আমরা বাগ্মি বলি না? বাগ্মি, বাঘ, এরপরে ময় দীর্ঘিকার, বাগ্মি, তাই না? ওকে, উচ্চারণটা কেমন হয়? বাঘ, বাঘ, এখানে থেমে যাচ্ছে তাই এখানে হসন্ত দিতে হবে। আর ময়ের সাথে দীর্ঘিকার থাকার পরও আমার সূত্র অনুসারে ঋষিকার দিতে হবে, বাগ্মি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ম, ম দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। ম, ম দিয়ে কি হয়? ম দিয়ে আমরা বলি না সম্মান, ময়ের সাথে ম যদি যুক্ত থাকে, এই যে সম, এরপরে হচ্ছে আবার ময়ের, এই ময়ের সাথে একটা ম ফলা আছে, তাই না? সম্মান। তো এক্ষেত্রে আমার ময়ের উচ্চারণ করতে হবে। কীরকম হবে? সম, থেমে গেছে, সম, তারপরে মান, মা দন্তন, দন্তন থেমে গেছে, আবার সম মান, এই ধরনের। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দন্তন্য দিয়ে একটা দেখি। দন্তন্য, দন্তন্য দিয়ে কেমন হয়? আমরা বলি না উন্মাদ, উন্মাদ মানে পাগল, উন, তারপরে ময়কার মাদ, উন্মাদ। ওকে, উচ্চারণটা কেমন হবে তাহলে? উন, রস্যু দন্তন্য উন, শেষ হয়ে গেছে, হসন্ত দিতে হবে উন,
এরপর হবে হচ্ছে মাদ, উন্মাদ, আবার হসন্ত দিতে হবে। এই হসন্তগুলো দেওয়া যেন ভুল না হয়, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। উন্মাদ, কারণ আমি যদি হসন্ত না দিই তাহলে এটা কি উন্মাদ, দ অ উচ্চারণ চলে আসবে, হ্যাঁ, এখানে একটা অধ্বনি চলে আসবে। আর এখানে হসন্ত দেওয়ার মানে হচ্ছে এখানে অধ্বনিটা আসবে না, উন্মাদ, থেমে যাবে। ওকে, লাস্ট ওয়ান ছিল আমার ল। ল দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখব। ল দিয়ে একটা এক্সাম্পল দেখি। ল দিয়ে হচ্ছে গুল্ম, গুল্ম, তাই না, গুল্ম। তাহলে গুল্ম উচ্চারণটা কেমন হয়? গুল, গয়েস্কর গুল ও গুল, হসন্ত দিতে হবে, তারপরে ময়ের সাথে অধ্বনি আছে, অযুক্ত করতে হবে, গুল্ম। ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা, খুব পরিচিত শব্দের সাথে বাল্মীকি, বাল্মীকি। আচ্ছা, বাল্মীকি কে? আপনারা কে কে জানেন একটু কমেন্ট করে জানান তো, বাল্মীকি কে আসলে, যারা জানেন কমেন্ট করে জানাবেন। ওকে, বাল্মীকি উচ্চারণ কেমন হবে তাহলে? বয়াকার বা ল, বাল, হসন্ত দিতে হবে, এরপর হচ্ছে মিকি, দীর্ঘিকার থাকার পর আমার ঋষিকার দিতে হবে সূত্র অনুসারে, বাল্মীকি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই নিয়মটা শেষ হলো। পরবর্তী নিয়মটা হলো যুক্ত বর্ণের সাথে মফলা যুক্ত হলে তা উচ্চারণ হয় না। আমরা উল্লেখ করতে পারি এভাবে যে যুক্ত বর্ণের সাথে মফলা, যুক্ত বর্ণের সাথে মফলা উচ্চারিত হয় না। বিষয়টা কেমন দেখি, যে যদি এরকম থাকে যে সূক্ষ্ম, 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 ক্ষীয়, তারপরে হচ্ছে ম, সূক্ষ্ম। তো এই যে ক্ষীয় নিজেটা একটা যুক্ত বর্ণ, তাই এর সাথে ম যুক্ত হওয়ার ফলে কি হবে না, ময়ের উচ্চারণটা হবে না। এখানে এই যে ক্ষীয়, এখানে কি ক আর মূর্ধন্যস্য, হ্যাঁ, ক মূর্ধন্যস্য, এই যুক্ত বর্ণ যুক্ত হয়ে আমাদের এখানে ক্ষীয়টা হয়। তো সেক্ষেত্রে যেহেতু ক্ষীয় নিজে একটা যুক্ত বর্ণ, তাই এর সাথে ম যুক্ত হওয়ার পরেও কি হবে না, এই ময়ের উচ্চারণটা হবে না। উচ্চারণটা কেমন হবে? সুখ, সুখ, এরপরে হচ্ছে খ, হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে আমার খ আসবে, সুখ খ। আর যেহেতু এখানে ম ছিল, চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা যদি বলি লক্ষ্মী, লোক, ক্ষীয়, লক্ষ্মী, তাই না, এই যে ক্ষীয় যুক্তবর্ণ, যেহেতু যুক্তবর্ণ আছে তাই আমার এখানে কি হবে না, ময়ের উচ্চারণটা হবে না। উচ্চারণটা কেমন হবে? লোক, এরপর হবে ক্ষী, লক্ষ্মী। আর এখানে যেহেতু ম ছিল, আমার এখানে কি দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে। ওকে, তো এর মাধ্যমে আমাদের মফলার উচ্চারণটা শেষ হলো। আমরা একটু একসাথে বফলার মতো মফলাটা দেখার চেষ্টা করব। আমরা যদি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, এই যে একটা গ্রাফ, আমার মটা কয়েক জায়গায় থাকতে পারে। ম যদি বাক্যের বা দুঃখিত শব্দের প্রথমে থাকে, হ্যাঁ, যদি শব্দের প্রথমে থাকে তবে এই ম উচ্চারিত হবে না। ঠিক আছে, শব্দের প্রথমে থাকলে উচ্চারিত হবে না। যদি ম শব্দের মাঝে থাকে অথবা শেষে থাকে তাহলে কি হবে না, উচ্চারিত হবে না। কিন্তু যেই বর্ণের সাথে থাকবে, হ্যাঁ, যেই বর্ণের সাথে থাকবে, যেই বর্ণের সাথে থাকবে সেই বর্ণের কি হবে, দিতে হবে। আবার এখানেও দিতে হবে। তার মানে যদি মটা বাক্যে শব্দের মাঝে অথবা শেষে থাকে তাহলে ময়ের উচ্চারণ হবে না, কিন্তু যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বলছিলাম যে একটা লাইন বলছিলাম যে টঙে বসে, টং, হ্যাঁ, ট ইয়, টং, তারপর টং, এরপরে গমন, টঙে গমন, গ ম দন্তন্য, গমন, গমন করে কি চা খাবো, লাল চা খাবো। যদি এই শব্দগুলো থাকে, এই বর্ণগুলো থাকে, ট উ গ ম ন আর হচ্ছে ল, তাহলে আমার কি হবে, ময়ের উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এরপরে হয়েছে যে ম যদি তৃতীয় বর্ণ হিসাবে থাকে, তৃতীয় বর্ণ হিসাবে এই যে এখানে ছিল লক্ষণ, হ্যাঁ, সূক্ষ্ম, সূক্ষ্ম, এই যে সূক্ষ্মর মধ্যে, সূক্ষ্মর মধ্যে এই যে যুক্ত বর্ণ তৃতীয় বর্ণ হিসাবে দন্তন্য, দুঃখিত ম, আবার এখানে এই যে ক্ষীয়র সাথে তৃতীয় বর্ণ হিসাবে ম, তাহলে আমার এখানে কি হবে না, ময়ের উচ্চারণ হবে না। এই একসাথে এই গ্রাফটা মনে রাখবো, তাহলে আমাদের ময়ের উচ্চারণগুলো কখনোই আর ভুল হবে না। ঠিক আছে, তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বেসিক্যালি উচ্চারণের সবগুলো নিয়ম শেষ করলাম। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা তৃতীয় ক্লাস নিয়ে হাজির হব। তবে যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আবারও শুভকামনা।
যে নিয়মগুলো পড়ানো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। অবশ্যই আপনাদের যে যার কাছে যে বইটাই থাকুক না কেন, সেই বই থেকে আগে এখানে ক্লাসটা করে সেই বই থেকে এক্সাম্পলগুলো কভার করবেন। আর অবশ্যই যেহেতু অল্প সময় আছে, এই সময়ের মধ্যে প্রধান কাজ হচ্ছে যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ, যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংকগুলো বারবার রিভিশন করা ইনশাল্লাহ। তাহলে একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে, আর কিছু কিছু কোশ্চেন সরাসরি কমনও পড়তে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।